পুলিশ ফাইল। দেখি রে, হ্যাঁ দইগুলো এখনো তুলিসনি? দেখো না। আচ্ছা আরে কিচ্ছু তোলা হয়নি, এতক্ষণ সময় লাগছে দুটো প্যাকেট তুলতে, আর কতক্ষণ সময় নিবি? তাড়াতাড়ি কর। আরে করছি তো, এত ব্যস্ত কেন হচ্ছ? আরে ব্যস্ত হচ্ছি কার সাথে? দেরি হলে তো জানিস পাড়ার বাবুরা সব পাড়া মাথায় তুলবে। যেমন তুমি আর তোমার কাস্টমার গুলো তেমনি। ওরকম বলতে নেই, বুঝলি? ওরকম বলতে নেই। কাস্টমার হচ্ছে স্বয়ং ভগবান। এই যে মুকুল, কিছু বলছেন না? হ্যাঁ এত সকাল সকাল কোথায় যাচ্ছ? ওই স্টেশনে। স্টেশনে কেন? আর বলো না ভাই রঞ্জন, কিছু আত্মীয় স্বজন আসছে, ওই তাদেরকেই আনতে যাচ্ছি। তা দরজার বাইরে থেকে তালা মারছো কেন? তোমার বউ বেরোবে কি করে? কে? রুমা? ও তো ঘরে নেই। ঘরে নেই মানে? কেন, ও তো আমার আগেই চলে গেছে। কোথায়? কেন স্টেশনে? কেন? আরে ওর তো সব আত্মীয় স্বজন আসছে কিনা, আর সেই জন্য ওর দশ হয়েছিল না, বুঝলে? আর তাই আমাকে বললো যে আমি আগে চলে যাচ্ছি স্টেশনে ওদের আনতে, তুমি বরং পরে ওই রানীকে নিয়ে এসো, তাই যাচ্ছি। আচ্ছা আসি গো দাদা, বলছি নাহলে আবার দেরি হলে রুমা আবার চেঁচামেচি করবে, মেয়েদের মেজাজ তো জানো। হ্যাঁ হ্যাঁ চলি। হ্যাঁ এই রানী চল চল চল, আসি গো। হ্যাঁ কত সত্য আমি বুঝি না, আমি শুধু বুঝি কি বলতো, কি দুর্গন্ধ রে বাবা, কি পচা গন্ধ। এই পাড়ায় কেউ মরা কুকুর টুকুর ফেলে জানি তো? মরা কুকুরের এত গন্ধ হয়? নিশ্চয়ই বড় কিছু পড়ছে। আমার কিন্তু মনে হয় গন্ধটা অরুণ বাবুর বাড়ির ওদিক থেকে আসছে। আমারও তাই মনে হচ্ছে, বুঝলে? চত কি দেখি একবার, চলো। কি দুর্গন্ধ! আমি ঠিক ধরেছি, অরুণদার বাড়ি থেকেই গন্ধটা আসছে। এত গন্ধ বেরোচ্ছে তবু বাড়ির লোক কেউ টের পাচ্ছে না? অরুণ, অরুণদা, ও অরুণদা! কি হচ্ছে? অরুণ বাড়ি নেই? না। আপনাদের বাড়ি থেকে এত পচা গন্ধ বেরোচ্ছে কেন? আমিও গন্ধটা পাচ্ছি, কিন্তু ঠিক বুঝতে পারছি না। আপনার ছেলে কোথায়, রঞ্জন? ও কাজে গেছে। মনে হচ্ছে নিচের ঘর থেকে গন্ধটা আসছে, আমার ঠিক ভালো ঠেকছে না, বুঝেছিস? আমারও। বৌদি, কি? আপনি এক্ষুনি একবার অরুণদাকে ফোন করুন। হ্যাঁ আমি এক্ষুনি ফোন করছি। মধু। হ্যাঁ বলো কাকা। এক্ষুনি থানায় ফোন কর। থানায় নাম্বার আছে তো? হ্যাঁ তাতে কর, তাতে কর। হ্যালো, দমদম থানা? মধুকে? আমি স্যার। আপনি থানায় ফোন করেছিলেন? হ্যাঁ স্যার। কি হয়েছে ঠিক করে বলুন তো। আমাদের পাড়ার অরুণদার বাড়ি থেকে খুব পচা দুর্গন্ধ বেরোচ্ছে। বাড়িতে কেউ নেই? আছে, অরুণবাবুর স্ত্রী একা আছে। আর বাকিরা? বাকিরা অরুণবাবু আর তার ছেলে রঞ্জন কাজে বেরিয়েছে। হ্যাঁ চলুন তো দেখি। চলুন। স্যার, স্যার এদিকে স্যার। স্যার, স্যার এই বাড়িটার নিচটা থেকে গন্ধটা আসছে। এই বাড়ি? হ্যাঁ স্যার, হ্যাঁ। বাড়ির লোক কে আছেন? স্যার অরুণদার স্ত্রী। বৌদি এদিকে সর। দিচ্ছি গন্ধ। এটা আপনার বাড়ি? হ্যাঁ। শুনলাম আপনার স্বামী আর ছেলে বাড়ি নেই। ওরা কাজে গেছে। তা কখন থেকে গন্ধটা বেরোচ্ছে? আমি অনেকক্ষণ থেকেই গন্ধটা পাচ্ছি। স্বামী ছেলেকে খবর দিয়েছেন? হ্যাঁ ফোন করে দিয়েছি। স্যার বলুন। দুর্গন্ধটা এই নিচের ঘর থেকেই আসছে।
রায় স্যার, এই ঘরেই বডি আছে। বডি? হ্যাঁ, তবে সেটা মানুষের না অন্য কিছুর সেটা জানতে আমাদের ঘরের ভেতর ঢুকতে হবে। এই ঘরটা বন্ধ কেন? ওটা আমাদের ভাড়াটের ঘর। ভাড়াটিয়া? হ্যাঁ, এই তো মাসখানেক আগে ওরা ভাড়া এসেছে। ওরা বলতে? ওরা বলতে স্বামী স্ত্রী আর একটি কাজের মেয়ে। তারা সব কোথায়? জানি না, ঠিক বলতে পারবো না। বাইরে থেকে তালা বন্ধ, ভেতর থেকে পচা গন্ধ বেরোচ্ছে। ভাড়াটিয়ারা সব উধাও। আপনার কাছে চাবি আছে? চাবি? ডুপ্লিকেট চাবি? না, নেই। রায়, তালা ভাঙতে হবে। কি হয়েছে কি? আপনি? আমি অরুণ ঘোষ, এ বাড়ির মালিক। যে পচা গন্ধটা পাচ্ছেন সেটা আপনার এই ঘর থেকেই আসছে? হ্যাঁ, আমার বউ তো ফোনে সেরকমই বললো, কিন্তু ওই ঘরটা তো মুকুলের। মুকুল? হ্যাঁ, মানে আমার ভাড়াটে। কোথায় সে? সকালে বেরোলো, বললো যে ওর কোনো আত্মীয় আসবে, তাই স্টেশনে গেল। কিন্তু সে আর ফিরে আসে? হ্যাঁ স্যার, তাই তো দেখছি। শুনলাম ওনার বউ আর একটা কাজের মেয়ে থাকে এখানে। হ্যাঁ স্যার। মুকুলকে ফোন করুন। স্যার, ওর নাম্বার তো আমাদের কাছে নেই। সে কি? স্যার, মানে নেওয়া হয়নি। রায় স্যার, এক্ষুনি তালা ভাঙতে হবে। তালা ভাঙতে হবে না স্যার, ডুপ্লিকেট চাবি আমার কাছে আছে। তাহলে এক্ষুনি খুলুন। এটা তো কে? এটা তো আমার ভাড়াটে মুকুলের বউ রুমা। কে এই রুমা? কেন তাকে এইভাবে মরতে হলো? হত্যা, অপঘাতে মৃত্যু নাকি স্বাভাবিক মৃত্যু? 2013 সালের 8ই এপ্রিল দমদমের ডাক্তার মেঘনাথ সাহা রোডে পদ্মবিলায় ঘটে যাওয়া এই সত্য ঘটনার মধ্যে লুকিয়ে আছে এই সব প্রশ্নের উত্তর, যা জানতে হলে দেখতে হবে পুলিশ ফাইলসের আজকের এই চাঞ্চল্যকর নাটকীয় পর্ব স্বীকৃতি। আশ্চর্য লোক মশাই, আপনি বাড়িতে ভাড়াটিয়া বসালেন, অথচ তার কাছ থেকে কোনো ডকুমেন্টস, কোনো ফোন নাম্বার কিছু রাখলেন না। বহুবার চেয়েছি স্যার, কিন্তু বিশ্বাস করুন কিছুতেই আমার কোনো ডকুমেন্ট দিল না। কাগজ দিয়েছে তো? কাগজপত্র? হ্যাঁ, ভোটার কার্ড, রেশন কার্ড, এসবের জেরক্স কপি আর কি? না স্যার। না মানে? না মানে সেসব তো কিছুই জমা রাখেনি। আশ্চর্য লোক মশাই, আপনি আসলে অ্যাডভান্সটা ঠিক মতো দিয়েছিল তো, তাই স্যার। এটাই হচ্ছে আসল ব্যাপার। আপনারা বাড়িওয়ালারা শুধু টাকা বোঝেন, অগ্রিমটা ঠিক করে পেলেই যাকে তাকে হুট করে ঘর ভাড়া দিয়ে দেন। আসলে চেনা জানা সোর্সেই ভাড়া দিতে রাজি হয়েছিলাম। তাছাড়া মুকুলের বউকে দেখে বড় মায়া হয়েছিল স্যার। চেনাশোনা সোর্স বলতে? দীপক স্যার। দীপক? দীপক কি পাড়ার ছেলে? হ্যাঁ, এই তল্লাটেই থাকে, ওই জমি বাড়ির দালালি করে আর কি। আই সি, দালাল। ও বলেছিল বলেই তো। তা আপনার ভাড়াটে কি করে? বলেছিল একটা ছোটখাটো কি একটা ব্যবসা আছে। দোকান? তা ঠিক জানি না স্যার। বাহ, আপনি সে খবরও নেননি? স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কেমন ছিল সেটা জানেন নাকি সে খবরও রাখেননি? না মানে ঝগড়া হতো। ঝগড়া? হ্যাঁ, আমি সোজা বলে দিয়েছিলাম। কি বলে দিয়েছিলেন? বলেছিলাম তোমরা ঝগড়া করো আর যাই করো, আমার বাড়িতে থেকে তুমি বইয়ের গায়ে হাত তুলবে সেটা আমি কিছুতেই মেনে নেব না। আর ভবিষ্যতে যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে কিন্তু তোমাদের অন্য ব্যবস্থা দেখতে হবে, আমি বলে দিলাম। তার মানে মুকুল ওর বউয়ের গায়ে হাত তুলতো? না না, আমি বলার পর তোলেনি। ওদের ঝামেলাটা কি নিয়ে সেটা কি জানেন আপনি? না, তা ঠিক জানি না।
আপনি এখন যেতে পারেন, কিন্তু আবার দরকার পড়লে কিন্তু থানায় আসতে হবে। আচ্ছা নমস্কার। রায়, ইয়েস স্যার। কেসটা যতটা সহজ বলে মনে হচ্ছিল ততটা সহজ কিন্তু নয়। মানে? ধরো স্বামী স্ত্রী বাড়ি ভাড়া নিয়েছিল, রাইট স্যার। তাদের একটা কাজের মেয়েও ছিল। ঠিক। এদিকে বাড়িওয়ালা বলে গেলেন যে তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতো, আর স্বামী স্ত্রীর গায়ে হাতও তুলত। কিন্তু তা থেকে কি প্রমাণ হয় যে মুকুলি খুনটা করেছে? ঠিক। এদিকে ওই বাড়ির একতলার ঘরের তালার ডুপ্লিকেট চাবি বাড়িওয়ালা অরুণবাবুর কাছে। তাহলে কি স্যার অরুণবাবুই? হতেও পারে। কিন্তু স্যার অরুণবাবু তো সেদিনকে কাজে বেরিয়ে গেছিলেন, আর তারপরেই ওনার মিসেস ওনাকে ফোন করে খবরটা দেয়। কিন্তু যদি কেউ কাজে যাচ্ছি বলে মাঝপথ থেকে ফিরে আসে, কি করছেন আপনি? আরে ছাড়ুন, কি করছেন আপনি? সেটা কি সম্ভব স্যার? কোনটা সম্ভব কোনটা অসম্ভব সেটা মুকুলকে জেরা না করলে বোঝা যাবে না। কিন্তু স্যার মুকুলের ঠিকুজি কুষ্টি কিছুই তো আমাদের জানা নেই। কোথাকার লোক, কোথায় থাকে, তাকে খুঁজবো কি করে স্যার? কিন্তু একজন আমাদের অনেক তথ্য দিতে পারে। কে স্যার? ওই দালাল দীপক, ওকে তুলে নিয়ে এসো। আমার মন বলছে ও অনেক কিছু জানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে কোনো চিন্তা নেই দাদা, খুব ভালো ফ্ল্যাট। কি? আরে না না, আপনি যবে বলবেন আমি তবেই দেখাবো, কিন্তু দাদা আমার ওই 2% কমিশনটা যেন ভুলবেন না। আর কেবে? তুই দীপক তো? হ্যাঁ। চল। কোথায়? থানায়। থানায় কেন স্যার? চল, ওখানে গেলেই বুঝতে পারবি। স্যার আমি তো কিছু করিনি স্যার। তুই জমি বাড়ি কারবার করিস তো? হ্যাঁ। চল থানায় গিয়ে দেখবি আমাদের কারবার। মানে? চল চল চল। স্যার এই হচ্ছে দীপক। দীপক, বস। চল। বস 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 বস। জমি বাড়ির দালালি কতদিন করছিস? ওই 5 বছর হবে স্যার। সংসার ঠিক মতো চলে? ওই কোনো রকমের চলে স্যার। কেন, তোর উপরি রোজগার নেই? উপরি? কেন রে, তোর তো অনেক ক্রিমিনালদের সঙ্গে ওঠা বসা, তো তারা কিছু টাকা পয়সা দেয় না? কি স্যার, সত্যি বলছি স্যার, আমার সাথে কোনো খারাপ লোকের সম্পর্ক নেই স্যার। বটে? সত্যি বলছি, মায়েরি স্যার, তারা মায়ের দিব্যি খেয়ে বলছি স্যার। তাহলে ওই মুকুলকে গড়বড়া করে দিয়েছিলিস কেন? কে মুকুল? স্যার চেনা শোনা ছিল স্যার। কিরকম চেনাশোনা? এক গেলাসের বন্ধু নাকি একই জুয়ার ঠেকের পার্টনার? না 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 মানে স্যার মুকুল দা আমাকে এই তো দীপক। আরে মুকুল দা কোথায় যাচ্ছ? আরে আমি তো তোর দোকানেই যাচ্ছিলাম। কেন, কোনো দরকার ছিল? বলছি একটা ঘর ভাড়া করে দে না ভাই। মানে দাদা এখন দমদমে ঘর ভাড়া পাওয়াটা খুব চাপের ব্যাপার গো। একটু করে দে না ভাই, একটু করে দে। বেশ চেষ্টা করছি, কিন্তু তুমি কি একা থাকবে? আরে না না, রুমা বৌদিকে নিয়ে থাকবো। আচ্ছা আচ্ছা, সেই জন্যই তো একটা ভালো পাকা বাড়ির জন্য আমি তোকে বললাম। বেশ ঠিক আছে, তোমাকে একটা ভালো ব্যবস্থা করে দিচ্ছি ঘরে। তুমি আমাকে 2 দিন সময় দাও। 2 দিন?
ঠিক আছে, তাহলে কবে নাগাদ তোকে ফোন করবো বল? যখন ইচ্ছে তখন ফোন করো, মাঝে সাঝেই করো, ভুলে গেলে মনে টনে করিয়ে দিও। বেশ, ঠিক আছে, আসি গো। আচ্ছা ঠিক। জানাস কিন্তু। তা এতই যখন সক্ষতা, তখন তোর কাছে নিশ্চয়ই মুকুলের ফোন নাম্বার আছে। হ্যাঁ স্যার, আছে তো। স্যার ফোন করেছিলাম, সুইচ অফ বলছে। কবে করেছিল? স্যার কালকে। স্যার আমার টাকা বাকি রেখেছে যে। কিসের টাকা? ওই যে ঘর পাইয়ে দেওয়ার দালালির টাকা স্যার। তবে স্যার যদি টাকা না দেয় তাহলে কোনো অসুবিধা নেই, বৌদির বাবার নাম্বারটা আমার কাছে সেভ করা আছে। টাকা না দিয়ে যাবে কোথায়? বৌদির বাবাকেই ধরবো। তোর কাছে রুমার বাবার নাম্বার আছে? হ্যাঁ স্যার আছে। স্যার বৌদি একবার দেশে গিয়ে ওর বাবার নাম্বার থেকে আমাকে ফোন করেছিল, বলছে 70 টাকা দিয়ে দেবে, কিন্তু কই, সেই দিনকেই আমি বৌদির বাবার নাম্বারটা সেভ করে রেখেছি স্যার। রায়, ইয়েস স্যার। দীপকের কাছ থেকে রুমার বাবার নাম্বারটা নিয়ে নে, আর ওর বাপের বাড়িতে খবর দিন। তারপর দেখি আসামি কি করে জাল ঘেটে পালায়। দমদমের রুমা মৃত্যু রহস্যের তদন্ত করতে নেমে দমদম থানার তদন্তকারী আধিকারিকেরা প্রথম দিকে কোনো কিছুতেই কুল কিনারা করতে পারছিলেন না। অবশেষে রুমার বাবার ফোন নাম্বার হাতে পাওয়াতে নড়ে চড়ে বসে পুলিশ। খবর যায় রুমার বাপের বাড়িতে। মেয়ের মৃত্যু সংবাদ জানা মাত্র রুমার বাবা হরিবাবু সস্ত্রীক পরের দিন হাজির হয় দমদম থানায়। আর তার দেওয়া তথ্য জেনে চমকে ওঠে পুলিশ। ভাগ্যিস আপনার মেয়ে আপনার ফোন থেকে দালাল থেকে ফোন করেছিল। দাদাটা সব জেনে শুনেও দুঃসংবাদে কেন সে আমাকে দিল না, আমি কিছুতেই বুঝতে পারছি না। আমার নম্বরটা তো ওর কাছে ছিল। হয়তো ভয়ে। ভয়? কিসের ভয়? আপনার জামাইয়ের ভয়। আমার জামাই? হ্যাঁ মুকুল। মুকুল তো আমার জামাই নয়। কি বলছেন আপনি? হ্যাঁ, মুকুল তো আমার জামাই নয়। মুকুল রুমার স্বামী নয়? না। ঠিক করে বলুন তো, ব্যাপারটা কি? আমার জামাই তো মন্টু সাহা। সে এখন কোথায় থাকে? গ্রামে। আর আপনাদের মেয়ে এখানে মুকুলের সাথে থাকতো? অদ্ভুত। আমার মেয়ের বিয়ে হয়েছিল 12 বছর আগে, তারপর ওদের ছাড়াছাড়ি হয়ে যায়। কেন? আসলে মা, কিরে ঘুমোবি না? অনেক রাত হয়ে গেল তো। বাবা তো এখনো ফিরলো না। তুই তো জানিস তোর বাবা সে মাঝরাতে ফিরবে, আর ফিরলেও কি সে সুস্থ শরীরে ফেরে? মা, হ্যাঁ বল। আমি আর স্কুলে যাব না। ও মা, সে কি? কেন রে? তোমাদের বড্ড খরচা হয়ে যাচ্ছে। চুপ করো পাকা বুড়ি আমার, তোমাকে এত ভাবতে হবে না এসব ব্যাপার নিয়ে। তুমি এত কষ্ট করে সেলাই করে রোজগার করো, সেই টাকাও তো বাবা। এই মাঝরাতে মা মেয়েতে মিলে আমার নামে কি ষড়যন্ত্র করছে? এই শোনো, এই প্রত্যেকদিন মদ গিলে এসে না এইভাবে ঝামেলা সৃষ্টি করো না। ভাত বেড়ে দিয়েছি, গিয়ে খেয়ে শুয়ে পড়ো। ও সব পরে হবে। আমার সোনার আংটি আর মোটর বাইক কই? তোমার একটু লজ্জা করে না? না, নিজে তো একটা টাকাও রোজগার করতে পারো না, তোমার আমার বাবার কাছ থেকে সোনার আংটি আর মোটর বাইক দরকার? বেশ করেছি, ওটা আমার অধিকার। অধিকার? কিসের অধিকার তোমার? যে অধিকারে তুই এই বাড়িতে বসে 3 বেলা ভাত খেয়েছিস। একদম বাজে কথা বলবে না। আমি তোমার টাকায় গেলি না, নিজে কষ্ট করে সেলাই করি এবং তার ফলেই বাড়িতে অর্থ আসে, এবং সেই টাকা দিয়ে কেনা চালের ভাতই তুমিও খাও। তুই আমার খাল খোঁড়া দিচ্ছিস। মা, বাবা, বাবা, তুমি মাকে মারবে না? না, মারবে না, সাপে 5 পা দেখেছে। মেরো না বাবা, মেরো না, তোমার পায়ে পড়ি। ওকে বলে দে 24 ঘন্টার মধ্যে
আমার সোনার আংটি আর মোটর বাইক চাই, নইলে মেয়ে মোড়ের মাথায় ওই বট গাছে ঝুলিয়ে দেবো যত সব জুটেছে আমার কপালে। সে কি আপনার মেয়ের ওপর এত অত্যাচার হতো? অত্যাচার বলে অত্যাচার, সমস্ত অত্যাচার মুখ বুঝে সহ্য করতো ওই নাতনিটার মুখের দিকে চেয়ে। তারপর আমরা তো সব সময় ভয়ে ভয়ে থাকতাম, না জানি ওদেরকে মেরেই ফেলে দেয়। আর সেই জন্যই তো তোমার লজ্জা করে না তুমি বউ গায়ে হাত তোলো? ওটা পুরুষত্বের লক্ষণ। ও তাই বুঝি? তাহলে রোজগার করার তো পুরুষালী লক্ষণ, তো তার বেলা তোমার হাওয়া বেরিয়ে যায় কেন? এই শুনুন, মুখে বড় বড় বাত নামের আমার সোনার আংটি আর মোটর বাইক কবে দেবেন বলুন? তোমাকে যা দিয়েছি যথেষ্টই দিয়েছি, আর একটা কানা করিও তোমাকে দেবো না। ভেবে নিন। হ্যাঁ ভেবেই বলছি আমি। তাহলে আপনিও আমার কথা শুনুন, আপনার মেয়ে আর ওই নাতনির কপালেও না শনি নাচছে। হ্যাঁ, সে সুযোগ আর তোমাকে আমি দেবো না। মানে? মানে ওদেরকে আমি আজকেই নিয়ে চলে যাব, ওরা আমার কাছে থাকবে, বুঝছো? তা হয় না। হয় না মানে? দেখছি আমি ওদেরকে নিয়ে যাব, যদি কোনো রকম বাধা সৃষ্টি করো আমি পুলিশে যাব, বুঝছো? এটা কি মগের বলুক নাকি? হ্যাঁ পুলিশ? হ্যাঁ। রুমা, তাড়াতাড়ি ব্যাগটা গুছিয়ে নিয়ে আমার সঙ্গে চল, চল তাড়াতাড়ি কর। সুন্দর না? কি ভালো ভাগ্য আমার। এই বিয়ের 11 বছর পরেও মেয়েকে নিয়ে শেষমেশ আমাকে বাপের বাড়িতে এসে উঠতে হলো। তোর কি দোষ? মন্টু যে এতটা খারাপ ছেলে আমরাই বুঝতে পারিনি। তখন তো পই পই করে বারণ করেছিলাম মা, এই ছোট বয়সে আমাকে বিয়ে দিও না, বিয়ে দিও না। তুমি আমার একটা কথাও শুনলে না। বংশটা ভালো ছিল যে। কি বংশের ছিরি রে। মাঝখান থেকে আমার পড়াশোনাটাও চলে গেল। তুই এতটা ভেঙে পড়িস না, আর আমি তো আছি। দেখ, আমার পেনশনের টাকায় আমি নাতনিটাকে কিন্তু মানুষের মতো মানুষ করবো, দেখিস। না বাবা, সেটা আর হয় না। কেন? কেন হয় না ভাব? কেন হয় না বল? বাবা, আমি আমার মেয়েটাকে আমার নিজের পয়সায় মানুষ করতে চাই। তুই কি আবার সেলাইয়ের কাজ শুরু করবি? না মা। তাহলে? কলকাতায় আমার একজন চেনা পরিচিত আছে। কে আছে? কেউ একজন। তাকে বলে দেখবো, সে যদি অন্তত পক্ষে আমার জন্য একটা আয়ার কাজে জোগাড় করে দিতে পারে। তারপর? তারপর আমার মেয়ে চেষ্টা চরিত্র করে কলকাতায় একটা আয়ার কাজ জুটিয়ে নিয়েছিল। প্রথম তো ও ডেলি প্যাসেঞ্জারই করতো, তারপর কিছু টাকা পয়সা জোগাড় করে একটা ঘর ভাড়া নেয়। আর মুকুল, সে জুটলো কি করে? প্রথম আমরা কিছু জানতাম না, হঠাৎ একদিন। কি বললি? বিয়ে করবি? কাকে বিয়ে করবি তুই? মুকুলকে মা। মুকুল? কে মুকুল? ও দমদমে থাকে। কিন্তু তোর তো এখনো ডিভোর্স হয়নি রে মা। দরকারও তো নেই বাবা, আমি তো আর মন্টুর সাথে থাকি না, তাহলে আমার বাধাটা কোথায়? তাই আবার হয় নাকি? কেন হয় না মা? আমি তো আর সারা জীবনটা আমার একা কাটাতে পারবো না, তাই। আচ্ছা ঠিক আছে, ওই যে কি নামটা যেন বললি, মুকুল। আচ্ছা, ও কেমন ছেলে, কোথায় থাকে, কি করে, আমরা তো কিছুই জানি না রে মা। বাবা, আমি তো জানি, তাহলেই হবে। কি জানিস তুই? বল দেখি, আমরাও শুনি একটু। মা, ও দেশের বাড়ি বাঁকুড়াতে, বাট কাজের জন্য এখন দমদমেই থাকে। আর সব থেকে বড় কথা এটাই যে ও আমাকে অনেক ভালোবাসে। আচ্ছা, সে না হলো মা, কিন্তু কিন্তু কিচ্ছু না বাবা।
আমি অনেক ভেবে দেখেছি এই জীবনে চলার পথে না কাউকে পাশে পাওয়াটা খুব দরকারি, যে তোমাকে ভালোবাসবে, তোমাকে স্বীকৃতি দেবে। আর মা, মুকুল অনেক বড় মনের মানুষ, ও আমার সব অতীত জেনেও আমার সাথে আছে। মা, আমরাও তো চাই তুই সুখী হ, কিন্তু বুড়ির কি হবে? মা, বুড়িকে আমরা বোঝাবো, আমি মুকুলের সাথেও দেখাও করিয়ে দেবো, কিন্তু তার আগে একবার আমাকে ঘরটা পেয়ে যেতে দাও। ঘর নিবি মানে তোরা? হ্যাঁ বাবা, আমি আর মুকুল ঠিক করেছি যে আমরা দমদমের ওখানে একটা ঘর ভাড়া নিয়ে থাকবো। সে কি, তোরা বিয়ের আগে একসাথে থাকবি? হ্যাঁ থাকবো। লোকে জানাজানি হলে ছিচি করবে যে। মা, তুমি জানো আমি কারুর পরোয়া করি না। সে না হলো মা, কিন্তু কিছু না। আমরা একটা দালালকে বলেছি, ও আমাদের বাড়ি দেখে দিতে সাহায্য করবে। শোনো না বাবা, আমার ফোনে না একদম ব্যালেন্স নেই, তুমি কালকে প্লিজ একবার তোমার ফোনটা দেবে? সকালবেলা আমি একবার দালালটাকে ফোন করতাম। তাহলে নিশ্চয়ই দেবো। বাঁকুড়া? হ্যাঁ, মুকুল বাঁকুড়ার লোক ছিল, আমার মেয়ে তো তাই বলেছে। স্যার, ওই মুকুলই আমার মেয়েকে। পোস্টমর্টম রিপোর্ট বলছে আপনার মেয়েকে গলা টিপে খুন করা হয়েছে, কিন্তু খুনটা করল কি? মুকুল যদি খুনটা না করে থাকে তাহলে খুনটা করলো কে? রায় স্যার, ওনাদের এফআইআরটা নিয়ে নাও আর একটা ফোর্স রেডি করো। যে কোনো মূল্যে মুকুলকে আমার চাই। হ্যালো অরুণ বাবু, থানা থেকে বলছি, আপনাকে একবার থানায় আসতে হবে। আপনি তো মুকুল বাবুকে দেখেছেন, ওনার চেহারার বর্ণনা দেবেন আর আমাদের স্কেচ আর্টিস্ট ওনার ছবি বানাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব আসুন। ওকে। মৃতা রুমা সাহার বাবা হরিবাবুর অভিযোগের ভিত্তিতে দমদম থানায় দায়ের হয় এফআইআর, আর সেই অভিযোগপত্রকে হাতিয়ার করে মুকুলকে গ্রেফতার করার জন্য কোমর বেঁধে নামে দমদম থানার তদন্তকারী দল। একটা ডিম টোস্ট তাড়াতাড়ি। ও মুকুলদা, আমার দালালিটা দিলেন না তো? আরে দেবো তো। ও আপনি মুকুল, না আমি কি ভুল করছি?
মুকুল বাবু বেশ খুন করে এতদিন ঘুরে বেড়াচ্ছি, তাই না? আমি খুন করিনি। একদম মিথ্যা কথা বলবি না। মিথ্যা না, সত্যি। তোর সাথে রুমার সম্পর্ক যে ভালো ছিল না সেটা সবাই জানে। সম্পর্ক খারাপ থাকলে কি কাউকে খুন করতে হবে নাকি? বড় বড় কথা। তা তুই যদি খুন না করে থাকিস আমাদের দেখে ভালো লেগে গেল। ভয়? কিসের ভয়? ভাবনাদারে আমার অনেক ভাবনাদার ছিল। তাদের মধ্যে কেউ হয়তো কি নালিশ করেছে। তুই দরজা তালা লাগলে কেন? বললাম তো ভাবনাদারের ভয়। তাহলে রুমাকে গলা টিপে খুন করলো কে? সে আমি কি করে জানবো? তো একটা কাজের মেয়ে ছিল না, সে কোথায় কোথায় পাচার করলি তাকে? মাইনে না পেয়ে ও নিজেই চলে গেছে। তুই ব্যাটা দেখছি গভীর জলের মাছ, অত সহজে মুখ খুলবি না, তাই না? বলছি তো আমি খুন করিনি, আমি কিছু জানি না জানি না জানি না। দমদম থানা পুলিশের শত প্রচেষ্টা সত্ত্বেও জেরায় কিছুই স্বীকার করেনি অভিযুক্ত মুকুল খা। সে বারবার একই কথা বলে গেছে যে সে রুমাকে খুন করেনি। তবে সাবস্টেন্সিয়াল এভিডেন্স এবং সাক্ষীদের জেরায় করে পাওয়া তথ্যের ভিত্তিতে উঠে আসে এক ভয়াবহ কাহিনী। আচ্ছা, আমাকে এত দামি রেস্টুরেন্টে তোমার না এলে চলছিল না? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কিন্তু তুমি যে আমার কাছে এর থেকে অনেক বেশি দামি রুমা। সত্যি বলছো তো? আরে বাবা, সত্যি সত্যি সত্যি। বিশ্বাস হলো? একটা কথা বলবো? একটা কেন, 100টা বলো না, আমি সব শুনবো। আমি তোমাকে ছাড়া বাঁচবো না রুমা। একটা সত্যি কথা বলি? কি? আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। তাই বলছিলাম কি যে। কি বলছিলে? না মানে আরে বলো কি বলছিলে? না মানে বলছিলাম যে তাহলে চলো না আমরা দুজন একসঙ্গে থাকি। মানে মানে একটা বেশ ভালো দেখে ঘর ভাড়া নিয়ে আমরা দুজন একসঙ্গে থাকবো। কিন্তু হ্যাঁ, এটা কিন্তু কিসের? মানে বিয়ের আগে কি আমাদের দুজনের একসাথে এভাবে থাকাটা উচিত হবে? আরে বাবা, আমরা দুজন না হয় স্বামী স্ত্রীর পরিচয় নিয়ে থাকবো। কিন্তু সেটাই বা কতদিন থাকবো আমরা? যতদিন সম্ভব। মানে তুমি কি বলতে চাইছো বলো তো? তুমি কি আমাকে বিয়ে করবে না? আমি কি সেটা তোমাকে বললাম একবারও? সত্যি কথা বলো তো। কি? তুমি আমাকে বিয়ে করবে তো আদৌ? আরে বাবা নিশ্চয়ই, কিন্তু ঘরটা তো আগে পাওয়া যাক। দেখো পাওয়া যাবে কি? ঘর 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 শোনো, আমার এক দালাল বন্ধু রয়েছে দীপক। কাল বরং তোমাকে একবার ওর দোকানে নিয়ে যাও, দেখি ও ঘরের ব্যবস্থা করতে পারে। কেমন? ঠিক আছে, চেষ্টা করে দেখো তাহলে। না না, ঘর তো খুবই ভালো। ঘর তো আমি বানিয়েছি ভাড়া দেওয়ার জন্যই, কিন্তু কাগজপত্র যদি না রাখেন। আরে ওসব নিয়ে কিছু চিন্তা করবেন না দাদা, সব আমার ওই গ্রামে রাখা আছে, তো ওগুলো নিয়ে আসলেই আমি ডকুমেন্টসগুলো জেরক্স করে আপনাকে পাঠিয়ে দেবো। আরে অরুণদা, আমি গ্যারান্টি নিচ্ছি। আর তুমি এনাদেরকে বুঝতে পারছো না? এরা ভালো ঘরের লোক, ভদ্র ঘরের লোক, আর মাত্র দুজন, স্বামী আর স্ত্রী, আর কেউ নেই। ছোট সংসার, কোনো ঝামেলা নেই। আর হ্যাঁ, আপনি আগাম হিসেবে যে টাকাটা চেয়েছেন ওটা না হয় আমি হ্যাঁ কাল সকালের মধ্যে দিয়ে যাবো। ব্যাস, ঝামেলা শেষ। তাহলে না হয় সকালে টাকাটা দিয়ে দুপুরের দিকে এই জিনিসপত্র নিয়ে চলে আসবেন। অনেক ধন্যবাদ দাদা, আমি আসলে আসি। চলো আসি অরুণদা। হ্যালো ডার্লিং। আরে তোমাকে কি আমি ভুলতে পারি? তোমার জন্যই তো এত কিছু। একদিন না একদিন আমরা তাড়াতাড়ি দেখা করব। তুমি হলে আমার জান। সত্যি কথা বলছি, তোমার মতো মেয়েকে আমি কখনো ছাড়তে পারি? আচ্ছা তাহলে এখন রাখি, আবার ফোন করবো। কেমন? রাখছি।
কার সাথে তো মাখো মাখো হয়ে তুমি কথা বলছিলে? আরে তুমি এসে গেছো? এসে গেছি, এবং ভাগ্যিস ঠিক সময় এসছি, না হলে তো জানতেও পারতাম না তুমি আমার পিঠ পিছনে অন্যান্য মেয়েদের সাথে কথা বলো। আরে বাবা, যার সঙ্গে কথা বলছিলাম সে আমার পুরনো বান্ধবী। বান্ধবী? হ্যাঁ। কেউ বান্ধবীর সাথে এভাবে কথা বলে সেটা তো জানা ছিল না আমার। আরে বাবা, তুমি ভুল বুঝছো আমাকে। আমি ভুল বুঝছি না মুকুল, আমি ভুল করেছি। আমি যদি জানতাম না তুমি এরকম একটা লম্পট, তাহলে কোনোদিনও তোমার ফাঁদে পাই দিতাম না। আমি লম্পট? এত বড় সাহস! যত বড় মুখ নয় তো তত বড় কথা না। আজ তোকে আমি শেষ করে ফেলবো। আজ তোকে আমি লম্পট? যত বড় মুখ নয়, রাখো। যত বড় মুখ নয় তত বড় কথা। শেষ করে দেবো। কি হচ্ছে কি এসব? দীপক বলেছিল তোমরা নাকি ভদ্রলোক, তা এটাই কি ভদ্রতার নমুনা? তোমরা ঝগড়া করো আর যাই করো, আমার বাড়িতে থেকে তুমি বইয়ের গায়ে হাত তুলবে সেটা আমি কিছুতেই মেনে নেব না। আর রুমা, ও আবার কে? ও হচ্ছে রানী। ও আজ থেকে আমাদের ঘরে কাজ করবে। মানে? দেখো, তুমি কাজে কমে বেরো, আমারও অসুবিধা হয়, তাই ওকে আনলাম। তোমারও একটু সুবিধা হবে। আমার সুবিধার কথা যদি এতই ভাবছো, তাহলে আমাকে বিয়ে করছো না কেন তুমি? আরে চুপ চুপ চুপ, বাড়িওয়ালা শুনে ফেলবে। আর কতদিন নিজের মুখটা বন্ধ রাখবো আমি? তুমি থামবে? দেখো মুকুল, একটা কথা জেনে রাখো, আমি আর অপেক্ষা করতে পারছি না। বাবা মাকে কিভাবে ঠেকিয়ে রাখবো আর কতদিনই বা? আমার একটা মেয়ে আছে মুকুল, বড় হচ্ছে সে, তারও ভবিষ্যৎ আছে। দেখো, তোমার যা করার না তুমি খুব তাড়াতাড়ি করো বলে দিলাম আমি। আরে রুমা শোনো। রানী। কাকু। শোন, ভিতরে যা, কাকিমা যা বলবে সবটা বুঝে নে, কেমন? বিয়ে নিয়ে মুকুলকে রোজই চাপ দিচ্ছিল রুমা, আর মুকুল রোজই কোনো না কোনো বাহানায় সেটা এড়িয়ে যেত। কিন্তু রুমা বুঝতেই পারেনি মুকুল ঠিক কিভাবে তাকে প্রতারিত করছিল। আরে বাবা, হ্যাঁ যাবো যাবো। কি? আরে না না, শোনো, ছেলে বললে ওকে বলবে যে তোমার বাবা খুব তাড়াতাড়ি ছুটতে তোমার কাছে চলে যাবে বাঁকুড়াতে, ঠিক আছে? হ্যাঁ। কাকিমা, এই পরে ফোন করছি, রাখো। আরে এসে গেছো? কার সাথে কথা বলছিলে তুমি? আরে কার সঙ্গে কথা বলবো? আরে মা ফোন করেছিল, মায়ের সঙ্গে তো কথা বলছিলাম। আমার তোমার সাথে কিছু কথা আছে। রানী, তুই যা, তুই রান্নাঘরে যা, গিয়ে রুটি কর। আচ্ছা যা। বল। দেখো, আমারও প্রত্যেকদিন তোমাকে একই কথা বলতে ভালো লাগে না, আর তোমারও নিশ্চয়ই শুনতে খুব একটা ভালো লাগে না। তো ভদ্রলোকের মতো একটা নির্দিষ্ট তারিখ বলো। কিসের তারিখ? বিয়ের। আমি তোমাকে বিয়ে করতে পারবো না রুমা। কি বলছো তুমি এসব? তখন যে তুমি আমাকে বলেছিলে বিয়ে করবে, আসলে তখন মিথ্যে বলেছিলে, তাই তো? মিথ্যে বলেছিলে যাতে তুমি আমাকে ভোগ করতে পারো। সেটা তুমি যা খুশি তাই মনে করতে পারো। কেন পারবে না বিয়ে করতে আমাকে?
জবাব দাও, কেন পারবে না তুমি আমাকে বিয়ে করতে? বলো না হতে পারবে না। কারণ আমি বিবাহিত। বাঁকুড়ায় আমার বউ আছে, আমার বাচ্চা আছে। একটা বউ বেঁচে থাকতে আমি তোমাকে কি করে বিয়ে করবো বলো? তোমাকে বিয়ে করলে যে তোমাকে পুলিশে ধরবে। পুলিশ তোমাকে এমনিতেও ধরবে। আমি পুলিশের কাছে এক্ষুনি যাব, গিয়ে বলবো যে তুমি আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমাকে ঠকিয়েছো। কোমরে ধরে তুমি তোমাকে পড়িয়েই ছাড়ো। যাবে তুমি? লাগছে আমার। যাবে পুলিশে যাবে, চলো এদিকে। কাকিমা, কি হয়েছে কাকিমা? কাকিমার শরীর খারাপ। শোন, তুই দেশে ফিরে যাবি। আচ্ছা। এই মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে অভিযুক্ত মুকুল খায়ের, কিন্তু পুলিশের শত প্রচেষ্টা সত্ত্বেও আজ পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি সেই কিশোরী পরিচারিকাটির, যাকে পাওয়া গেলে হয়তো অনেক প্রশ্নের সঠিক জবাব মিলত। আসামি মৃদুল খানের এগেনস্টে দোষ প্রমাণ হয় এবং তিনি এই খুনের পেছনে কোনো প্রপার এক্সপ্লানেশন দিতে পারেননি। তিনি কোথাও অস্বীকার করেননি ওই দিন ওই রাত্রে উমার সঙ্গে ওই ঘরে ছিলেন না। যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন এবং সঙ্গে 2000 টাকা জরিমানা করেন। সে টাকাও দিতে না পারলে বাড়তি 3 মাস কারাদণ্ডের আদেশ করেছেন। প্র্যাকটিক্যালি এই অবৈধ সম্পর্ক, মৃদুল নিজেও তো একটা বিবাহিত জীবন, মৃদুলের এরকম সম্পর্ক অনেক ছিল, সেটা নিয়েও একটা গণ্ডগোল উমার সঙ্গে শুরু হয়েছিল। উমা পরবর্তীকালে এসে একটা স্বীকৃতি চেয়েছিল, যেটা মৃদুল দিতে অস্বীকার করেছে। আজ এখানেই শেষ করছি, আগামীকাল আসবো পুলিশ ফাইলসের আরও একটি পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। আর সোম থেকে শনি ঠিক রাত 8:30টায় দেখতে ভুলবেন না পুলিশ ফাইলস।